হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হচ্ছেন ক্যারোলাইন লিভিট। ট্রাম্পের মন্ত্রিসভা নিয়ে নানা মহলে উদ্বেগ, স্বেচ্ছাচারিতার সুযোগ নেই মত বিশ্লেষকদের। ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে এলন মাস্কের গোপন বৈঠকের খবর, মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসন এবং মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনার তথ্য গণমাধ্যমের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারির পদে মনোনয়ন পেয়েছেন ক্যারোলাইন লিভিট। যোগাযোগ পরিচালক হিসেবে ট্রাম্প মনোনয়ন দিয়েছেন স্টিভেন শোয়াংকে। তবে এখনো পর্যন্ত ঘোষণা হয়নি অর্থমন্ত্রীর নাম। কে পাবেন সেই পদ তা নিয়ে এখনো চলছে নানা আলোচনা। এদিকে মার্কিন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রবার্ট এফ কেনেডিকে অযোগ্য আখ্যা দিয়েছেন দেশটির পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের প্রধান জর্জ সি বেঞ্জামিন। অনভিজ্ঞ ও বিভিন্ন অভিযোগে অভিযুক্ত একাধিক ব্যক্তিকে ট্রাম্পের মন্ত্রিসভায় ঠাঁই দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে সমালোচনা থামছেই না। বিশ্লেষকরা বলছেন, প্রথম মেয়াদের মতো এবারও একান্ত অনুগতদের দিয়েই প্রশাসন সাজাচ্ছেন ট্রাম্প। এবার হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি পদে ক্যারোলাইন লিভিটকে মনোনয়ন দিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, যোগাযোগের ক্ষেত্রে ক্যারোলাইন নিজের পারদর্শিতা প্রমাণ করেছে। ভবিষ্যতেও তিনি জনগণের কাছে বার্তা পৌঁছে দিতে প্রশাসনকে সহায়তা করবেন বলে আত্মবিশ্বাসী ট্রাম্প। জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করলে ২৭ বছর বয়সী ক্যারোলাইন হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি। এর আগে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরের মুখপাত্র হিসেবে কাজ করেন। এছাড়া প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে সহকারী প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেন ক্যারোলাইন। এরপর ২০২২ সালে নিউ হ্যাম্পশায়ার থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য হতে নির্বাচনে অংশ নিলেও সফল হতে পারেননি। সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরেও একই দায়িত্ব পালন করা স্টিভেন শোয়াংকে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক মনোনয়ন করেছেন ট্রাম্প। তবে এখনও বেশ কয়েকটি পদে মনোনয়ন বাকি রয়েছে, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অর্থমন্ত্রীর পদ। কে পাবেন ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক খাতের দায়িত্ব তা নিয়ে সামনে এসেছে বেশ কয়েকজনের নাম। এর মধ্যে প্রথম সারিতেই রয়েছেন ট্রাম্পের প্রধান তহবিল সংগ্রহকারী এবং অর্থনৈতিক উপদেষ্টা স্কট বেসেন্ট এবং ট্রাম্পের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ সংক্রান্ত কার্যক্রমের কো চেয়ার ও আর্থিক সংস্থা ক্যান্টর ফিট রেজাল্টের প্রধান নির্বাহী হাওয়ার্ড লুটনিক। সম্ভাব্য অর্থমন্ত্রী হিসেবে রবার্ট লাইটহাইজার, জন পলসন ও ল্যারি কুডলোরের নামও শোনা যাচ্ছে। এর আগে বৃহস্পতিবার রবার্ট এফ কেনেডিকে মার্কিন স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করার পর থেকেই রাজনৈতিক মহলে বইছে সমালোচনার ঝড়। যুক্তরাষ্ট্রের পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের প্রধান জর্জ সি বেঞ্জামিন বলেন, তার সংস্থা এই বিষয়ে বিরোধিতা করবে। কেনেডির চিকিৎসা কিংবা স্বাস্থ্য সম্পর্কিত কোনো অভিজ্ঞতা না থাকায় তাকে এই পদের জন্য অযোগ্য মনে করেন বেঞ্জামিন। এর আগে শিশুদের টিকা ও করোনা টিকার বিরোধী হিসেবে বেশ সমালোচিত হন কেনেডি। এছাড়া শিশু পরিচর্যাকারীকে যৌন হেনস্থার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘোষণা করা ডগ বাগামের বিরুদ্ধে নর্থ ডাকোটার জ্বালানি খাতে দুর্নীতির অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে ঘোষণা করা কংগ্রেস সদস্য ম্যাট গিটসের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, মাদকাসক্তির মতো বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে তদন্ত চলছিল। কিন্তু অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পরই কংগ্রেস থেকে পদত্যাগ করায় চলমান সব তদন্ত থেকে রেহাই পেয়ে যান তিনি। সাবেক ডেমোক্র্যাট নেত্রী তুলসী গ্যাবার্টকে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। একসময় তার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রচারের অভিযোগ ওঠে। এছাড়া মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্পের কঠোর সমালোচনা করতেও দেখা গেছে তুলসীকে। সিরিয়া যুদ্ধে বাশার আল আসাদের বিরুদ্ধে সমালোচনা করেও মার্কিনদের তোপের মুখে পড়তে হয় তাকে। অন্তরা সেন, সময় সংবাদ। নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ জয়লাভ করলেও স্বেচ্ছাচারিতা করার সুযোগ নেই ডোনাল্ড ট্রাম্পের। তুমুল সমালোচনা সত্ত্বেও মন্ত্রিসভায় নিজের পছন্দমতো ব্যক্তিদের ঠাঁই করে দেয়ায় বিভিন্ন মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে ইতিহাস বলছে, মার্কিন নির্বাচনী ব্যবস্থাই তার স্বেচ্ছাচারিতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আবার দ্বিতীয় দফায় ক্ষমতা লাভের পর ট্রাম্প প্রথমবারের চেয়ে চতুরভাবে মার্কিন রাজনীতির উপর নিয়ন্ত্রণ আনবেন, এমনটাও ধারণা অনেকের।
নির্বাচনের রাতে বিজয়ী ট্রাম্প বলেন যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তা তিনি রক্ষা করবেন। মার্কিন কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ জয়লাভ এবং দুই কক্ষেরই সম্পূর্ণ ক্ষমতা লাভের পর এই প্রতিশ্রুতি পূরণের সুযোগ পাচ্ছেন তিনি। তবে ট্রাম্পের উপর আস্থা রেখে যারা তার হাতে ক্ষমতা তুলে দিয়েছেন, মন্ত্রিসভায় বিতর্কিত ব্যক্তিদের ঠাঁই করে দেয় উদ্বেগ ছড়াচ্ছে তাদের মধ্যে। ক্ষমতা হাতে পেয়ে এই রিপাবলিকান নেতা এর অপব্যবহার করতে পারেন এমন শঙ্কা তাদের। তবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী মার্কিন শাসন ব্যবস্থায় ট্রাম্পের স্বেচ্ছাচারিতার পথে বিপত্তি সৃষ্টি করতে পারে, বিশেষ করে যেহেতু ক্ষমতা লাভের 2 বছর পর মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন দলের আসন হারানোর শঙ্কা থাকে। তাই প্রথম 2 বছর গভর্নিং ট্রাইফেক্টা বা কংগ্রেসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হাতে থাকলেও প্রেসিডেন্টের সিদ্ধান্তকে বেদবাক্য বলে মেনে নেয়ার সুযোগ নেই। ট্রাম্পের প্রথম দফার সরকারের ইতিহাস ঘাটলেও তার নজির পাওয়া যায়। ওবামা কেয়ার বাতিল, অবকাঠামো বিল পাশের মতো ইস্যুগুলোতে তার দলের লোকেরাই সংসদে ভেটো দিয়ে বাতিল করে দেয়, যেখানে বিরোধী দলীয় নেতা জো বাইডেনের প্রস্তাবিত বেশ কিছু বিল পাশ হতে দেখা যায়। এছাড়াও মার্কিন কংগ্রেসে বিল পাশ করানোর জন্য 3/5 অর্থাৎ 60টি ভোটের প্রয়োজন হয়। অন্যথায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেলেও ক্ষমতাসীন দলকে সিনেটে বিল পাশ করতে যাবতীয় নিয়ম মেনে এগোতে হয়। এতে আইন প্রণয়নে দেরি করার সুযোগ পায় বিরোধী দল। তবে বিবিসির প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের প্রথম দফার বিপত্তিগুলো এ দফায় তার পথে বাধা সৃষ্টির সম্ভাবনা কম। এর মতে ট্রাম্পের প্রথম সরকার ব্যবস্থায় তার সবচেয়ে বড় অর্জন ছিল সুপ্রিম কোর্টে 3 জন কনজারভেটিভের অবস্থান নিশ্চিত করা। এতে অন্তত কয়েক দশকের জন্য আইন বিভাগের 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে সক্ষম হয়েছেন তিনি। এছাড়া সিনেটের রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ, যা এবারের শাসনামলে তার বড় বড় পরিকল্পনাগুলো বাস্তবায়নে সাহায্য করবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে মার্কিন ধনকুবের এলন মাস্কের গোপন বৈঠকের খবর দিয়েছে গণমাধ্যম। ইরানের 2 সরকারি কর্মকর্তার বরাতে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রায় 1 ঘন্টার ওই বৈঠকে ইরান ইসরায়েল উত্তেজনা নিরসন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় এবং ইরানে পশ্চিমা ব্যবসার প্রসার ঘটানোর মতো বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে বলে জানানো হয়। তবে ট্রাম্পের পরিষদ বা এলন মাস্ক এই বৈঠক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে বদলে যাবে বিশ্ব রাজনীতির মানচিত্র, এমন জল্পনা কল্পনা চলছে পুরো বিশ্ব জুড়ে। নির্বাচনের আগে ট্রাম্পের দেয়া বিভিন্ন প্রতিশ্রুতি এর অন্যতম কারণ। প্রতিশ্রুতি রক্ষা নিয়ে অনেকের সন্দেহ থাকলেও বিভিন্ন মহলের গুঞ্জন থেকে ধারণা হয় এর মধ্যেই প্রতিশ্রুতি মতো কাজ শুরু করেছেন ট্রাম্প। পুতিন এবং জেলেনস্কির সঙ্গে ফোনালাপের পর এবার পশ্চিমা গণমাধ্যমে যুক্তরাষ্ট্রে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবনির সঙ্গে ট্রাম্পের মন্ত্রী পরিষদে জায়গা করে নেয়া ধনকুবের ইলন মাস্কের গোপন বৈঠকের কথা আলোচনায় এসেছে। ইরাবনির বাসভবনে প্রায় 1 ঘন্টার এই বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি ইরানের উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়েও আলোচনা হয় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের 2 সরকারি কর্মকর্তা। তারা বলেন মাস্ককে তাদের পক্ষ থেকে তেহরানে ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানানো হয়েছে। নিউ ইয়র্ক টাইমস জানায় বৃহস্পতিবারের এই আলোচনাকে ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন সেই 2 কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের সঙ্গে তিক্ত সম্পর্ক সত্ত্বেও কিভাবে এই সাক্ষাৎ সম্ভব হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ইরানের সেই 2 কর্মকর্তার দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে অনেক আগে ফাটল ধরলেও মাস্ক যেহেতু সরকারি প্রতিনিধি হিসেবে কথা বলতে আসেননি, তাই তার সঙ্গে বৈঠকে কোনো আপত্তি হয়নি তাদের। ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে আগ্রহী বলেও জানানো হয়। তাদের দাবি, যেহেতু ট্রাম্প আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী, তাই নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সুযোগ সৃষ্টি হতে পারে। ইরানের প্রেসিডেন্টও সম্প্রতি জানিয়েছেন ইরান যে শান্তিপূর্ণ পরমাণু প্রকল্প চালাচ্ছে, অস্ত্র তৈরি করছে না, আন্তর্জাতিক পরমাণু পরিদর্শকদের তা দেখাতে তাদের আপত্তি নেই। পারমাণবিক স্থাপনা পর্যবেক্ষণ বিষয়ে ইরানের এই মত পরিবর্তন ইসরায়েল ইরান উত্তেজনা নিরসনেও ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। যদিও এ বিষয়ে ট্রাম্পের কোনো প্রতিনিধি বা ইলন মাস্ক এখনো কোনো মন্তব্য করেননি। তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য প্রশাসনের মুখপাত্র ক্যারোলাইন লিভিট এক বিবৃতিতে বলেন, ট্রাম্প বিশ্বের শান্তি সম্প্রীতির ধারা ফিরিয়ে আনতে পারবেন এই বিশ্বাস থেকেই জনগণ তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। হোয়াইট হাউসে ফিরেই তিনি তা পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেও তারা মনে করেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আয়ারল্যান্ডের অর্থনীতিতে বাড়ছে অশনি সংকেত।
ট্রাম্প যুক্তরাষ্ট্রে কর্পোরেট কর হার কমানো আর আমদানির ওপর শুল্ক আরোপের প্রতিশ্রুতি দেয় আইরিশ রপ্তানিতে ধস নামতে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। আর এমন খবরে দুশ্চিন্তায় আছেন আয়ারল্যান্ডের প্রবাসী বাংলাদেশিরাও। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে দেখব বিস্তারিত। আয়ারল্যান্ডে প্রায় হাজার খানেক মার্কিন প্রতিষ্ঠান রয়েছে। কর্মসংস্থান হয়েছে 3,80,000-এর বেশি কর্মীর। আইরিশ অর্থনীতিতে যাদের অবদান 41 বিলিয়ন ইউরোর বেশি। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে চলতি বছরের প্রথম 10 মাসে 76.3 বিলিয়ন ট্যাক্স পেয়েছে আয়ারল্যান্ড। এছাড়া যুক্তরাষ্ট্রে এবছর 45.6 বিলিয়ন ইউরোর পণ্য রপ্তানিও করেছে আয়ারল্যান্ড। তবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা আয়ারল্যান্ডের অর্থনীতিতে। ট্রাম্প নির্বাচনী প্রচারণায় জানান তার পরিকল্পনা কর্পোরেট করের হার 15% নামিয়ে আনা এবং আমদানির উপর 10 থেকে 20% শুল্ক আরোপ করা। একই সঙ্গে মার্কিন বেশ কিছু প্রতিষ্ঠান আয়ারল্যান্ড থেকে দেশে ফিরে নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নিজের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে বড়সড় ক্ষতির মুখে পড়বে আয়ারল্যান্ড। এতে শঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা। ট্রাম্প ইলেকশনের আগে যে কথাগুলো বলেছে সে কথাগুলো যদি কার্যকারী হয় তাহলে আয়ারল্যান্ডের অর্থনীতির জন্য ভালো না। ফেসবুক, অ্যাপল, ইন্টেল, মাইক্রোসফট ও গুগলের মতো প্রতিষ্ঠানও রয়েছে আয়ারল্যান্ডে। বিশ্লেষকরা বলছেন রপ্তানি পণ্য সহ তথ্য প্রযুক্তি খাতেও নামতে পারে ধস। ট্রাম্পের প্রস্তাবিত উচ্চ আমদানি শুল্ক নীতি আয়ারল্যান্ডের আইটি খাত এবং রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষত শুল্ক নিয়ে যদি যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়। তাই ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অর্থনৈতিক অস্থিরতা আয়ারল্যান্ডের আইটি খাতে বড় ধাক্কা দিতে পারে। মার্কিন কংগ্রেসের 2 কক্ষে সংখ্যাগরিষ্ঠতা থাকায় কর্পোরেশন ট্যাক্সের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত কার্যকর করতে বেগ পেতে হবে না ডোনাল্ড ট্রাম্পকে। এটিকেই সবচেয়ে বড় ভয়ের কারণ বলছেন আইরিশ অর্থনীতিবিদরা। রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক সম্পর্ক জোরালোর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের মধ্যে প্রায় অর্ধেক প্রেসিডেন্টের পূর্বপুরুষ আইরিশ থাকায় দুদেশের সম্পর্ক অত্যন্ত মধুর। ট্রাম্প প্রশাসন সেই সম্পর্ক অটুট রাখবে, আয়ারল্যান্ডের অর্থনীতিকে শক্তিশালী রেখে, এমনটাই প্রত্যাশা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। দীর্ঘ প্রায় 2 বছর পর আবারও ফোন আলাপ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। ঘণ্টাব্যাপী সংলাপে পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধ ও দেশটি থেকে সেনা সরিয়ে নেয়ার আহ্বান জানান শলস। অন্যদিকে সীমান্তে নেটোর তৎপরতা বন্ধে জার্মান চ্যান্সেলরের প্রতি আহ্বান জানিয়েছেন পুতিন। তবে দুই নেতার এই সংলাপকে পুতিনের ধূর্ততা বলে মন্তব্য করেছেন জেলেনস্কি। জার্মানি থেকে 2 বিশ্ব নেতার সংলাপের বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। প্রায় 2 বছর পর রাশিয়া ও জার্মানির শীতল সম্পর্কের বরফ গলার সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। ঘণ্টাব্যাপী ফোনালাপে নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন দুই নেতা। এ সময় দ্রুত ইউক্রেন যুদ্ধ বন্ধ ও রুশ সেনাদের দেশে ফিরিয়ে নিতে পুতিনের প্রতি আহ্বান জানান শলস। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের সংশ্লিষ্টতা যুদ্ধকে আরও দীর্ঘস্থায়ী করবে এমন শঙ্কাও প্রকাশ করেন তিনি। তবে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইউক্রেনকে সব ধরনের সহযোগিতা দেওয়ার বিষয়টিও পুতিনকে সাফ জানিয়ে দেন জার্মান চ্যান্সেলর। ফোনালাপে পুতিন জার্মান চ্যান্সেলরকে বলেন অধিকৃত অঞ্চলগুলোতে রুশ আধিপত্যকে ইউক্রেন মেনে নিলেই যুদ্ধ বন্ধ হবে। একই সঙ্গে রুশ সীমান্তে নেটোর সব কার্যক্রম বন্ধেরও আহ্বান জানান তিনি। ফোনালাপে জার্মানিকে অবন্ধুসুলভ আচরণ থেকে সরে আসারও আহ্বান জানিয়েছেন পুতিন। অন্যদিকে শলস ও পুতিনের ফোনালাপকে নতুন করে হাজারো সমস্যা সৃষ্টির অজুহাত বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসব সংলাপের কারণে পুতিনের বিরুদ্ধে আরোপ করা সব নিষেধাজ্ঞা দুর্বল হয়ে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ বিষয়ে দেয়া এক ভিডিও বার্তায় পুতিনকে ধূর্ত বলে কটাক্ষ করেন জেলেনস্কি। দীর্ঘ 2 বছর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জার্মান চ্যান্সেলর ওলাফ শলসের ফোনালাপ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু মানবাধিকার সংস্থাগুলো বলছে এই 2 বিশ্বের শক্তিধর রাষ্ট্রপ্রধান যদি কূটনৈতিক তৎপরতায় সত্যিকার অর্থেই বিশ্বাস রাখতেন তাহলে রুশ ইউক্রেন যুদ্ধ যেমন এড়ানো যেত তেমনি বেঁচে যেত লাখো মানুষের প্রাণ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। অ্যাপেক শীর্ষ সম্মেলনের সাইডলাইন বৈঠকে চীনের প্রেসিডেন্ট হিসেবে শি জিনপিং এর সঙ্গে তৃতীয় এবং শেষবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ওয়াশিংটন বেইজিং ক্রমবর্ধমান উত্তেজনা সহ বৈশ্বিক নানা ইস্যুতে দুই নেতার মধ্যে হতে পারে আলোচনা। এদিকে পেরু লিমায় আয়োজিত এবারের সম্মেলনে প্রথমবারের মতো যোগ দিয়েছেন 21 সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা। এবারের সম্মেলনে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং উদ্ভাবনের জন্য বাণিজ্য ও বিনিয়োগের উপর জোর দেওয়া হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে পেরুর লিমায় শুরু হয় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা অ্যাপেক সম্মেলন। এতে যোগ দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়েল সহ 21 সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা। এদিন জাপানের নতুন প্রধানমন্ত্রী শিগেরু ইসিবার সঙ্গে সাইডলাইন বৈঠকে বসেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্বব্যাপী মুক্ত বাণিজ্য ব্যবস্থা স্থিতিশীল এবং নিরবিচ্ছিন্ন উৎপাদন ও সরবরাহ রক্ষায় দুই দেশের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক মিত্র দেশের সম্পর্কের অবনতি হওয়ার আশঙ্কা করছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চলমান সম্মেলনে জাপান ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করে ত্রিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে জোর দেন তিনি। এদিকে স্থানীয় সময় শনিবার সম্মেলনের সাইডলাইন বৈঠকে চীনা প্রেসিডেন্টের সঙ্গে তৃতীয় এবং শেষবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকে ওয়াশিংটন বেইজিং ক্রমবর্ধমান উত্তেজনা সহ বৈশ্বিক নানা ইস্যুতে আলোচনা করবেন দুই নেতা। আঞ্চলিক বাণিজ্য সহজ করতে 1989 সালে প্রতিষ্ঠিত হয় অ্যাপেক। বৈশ্বিক জিডিপির 60% এই জোটের সদস্য দেশ থেকে আসে। মৌসুমী সাথী, সময় সংবাদ। ফিরছি দেশীয় একটি খবরে। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এই বিষয়গুলোতে যারা পাশ করেছেন, পরীক্ষা দিয়ে বেরিয়ে এসেছেন, তাদের বেকার থাকার কথা না। এই মুহূর্তে বাংলাদেশের রপ্তানি আয়ের একটা সিংহ ভাগ অর্জিত হয় টেক্সটাইল সেক্টর থেকে। বাট এখানে অনেকেই বক্তব্যে উল্লেখ করেছেন, বলেছেন নানা রকম ষড়যন্ত্র, দুর্নীতি, টাকা পাচার, দক্ষ ব্যবস্থাপনার অভাবে এই সেক্টরটা নিয়েও সংখ্যা কম নয়। সুতরাং জিএসপি সুবিধা আদায় সহ এই সেক্টরে অগ্রাধিকার তালিকায় রেখে আরো কিভাবে নতুন পণ্যের রপ্তানি বাজার তৈরি করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে বিশ্ববাজারে বাংলাদেশের বিএনপির আমদানি রপ্তানির একটি পরিকল্পনা রয়েছে। আমাদের রপ্তানি বাজার নিরাপদ এবং সুরক্ষিত রাখতে রপ্তানিকারকদের জন্য সঠিক সময়ে শিপমেন্টের ডেলিভারি দিনক্ষণ ঠিক রাখা একটা বড় চ্যালেঞ্জ। আর এই জন্যই বন্দর ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পাশাপাশি এটাকে কিভাবে আরো মডার্নাইজ করা যায় এ ব্যাপারেও বিএনপির একটি চিন্তা ভাবনা রয়েছে। প্রিয় কাউন্সিলর বৃন্দ, প্রিয় উপস্থিতি বৃন্দ, বাংলাদেশের গার্মেন্টস এবং টেক্সটাইল সেক্টরের অগ্রযাত্রা ঠেকাতে নানা রকম ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, যা আপনাদের অনেকেরই বক্তব্যে উঠে এসেছে। দেশে যে বেগম খালেদা জিয়ার সরকারের সময় দেশে স্পিনিং, নিটিং, উইভিং, নিট, ডাইং, ওভেন ডাইং, ওয়াশিং, ডাইং, লোকাল ডাইং সহ কারখানার সংখ্যা ছিল প্রায় 10,000-এর কিছু বেশি বলা যায়। কিন্তু বর্তমানে আমরা দেখছি এটার সংখ্যা কমে প্রায় 3,000-এর কাছাকাছি চলে এসেছে 10,000 থেকে, যদি 10,000 ধরে থাকি আমরা। আরএনজি এবং টেক্সটাইল সহ শিল্পের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চলছে। সতর্ক থাকার পাশাপাশি রপ্তানি বাজারে আধিপত্য ধরে রাখার জন্য নিজেদের সক্ষমতাও কিন্তু আরো বাড়ানো প্রয়োজন। পাশাপাশি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সহ শিল্পের বিকাশ ঘটানো প্রয়োজন। ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম তার বক্তব্যে। পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নেওয়া হাজারো বাংলাদেশি এখন চরম সংকটে আছেন। বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি আর কালোবাজারি সিন্ডিকেটে দৌড়াতে ওমরা যাত্রীদের স্বপ্নভঙ্গ হওয়ার উপক্রম হয়েছে। কেবল ওমরা নয়, সৌদিগামী সাধারণ যাত্রীদের টিকিটেরও একই অবস্থা। আরিফুর রহমানের প্রতিবেদনে জানব বিস্তারিত। বাংলাদেশ থেকে প্রতি বছর সৌদি আরবে পবিত্র ওমরা হজ পালনে যান অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি। এবার টিকিটের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে।
বিমানের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে কিছু এজেন্সি ও কালোবাজারিরা এই সংকট সৃষ্টি করেছে বলে অভিযোগ উঠেছে। বিমানের অফিসে ধর্ণা দিয়েও সমাধান পাননি বলে জানান ভুক্তভোগীরা। তবে বেশি টাকা দিলে নির্দিষ্ট কিছু এজেন্সির মাধ্যমে টিকিট পাওয়া যাচ্ছে বলে জানান অনেকে। সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের পরিবার পরিজনকে ওমরা পালনে সৌদি আরবে নেওয়ার ইচ্ছা থাকলেও অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির কারণে তা সম্ভব হচ্ছে না বলে জানান কেউ কেউ। আমরা চাই আমাদের ফ্যামিলি ওমরা করানোর জন্য সৌদি আরব আনতে। টিকিটের যে কালোবাজারি এবং টিকিটের যে দাম বাড়ছে, এতে আমরা কোনো ফ্যামিলি সৌদি আরব আনতে পারতেছি না। বাংলাদেশ সরকার, সংশ্লিষ্ট কর্মকর্তা, সরকার সহকারে সকলের কাছে আমরা একল আবেদন জানাচ্ছি আমাদের এই সিন্ডিকেট ভাঙার জন্য। এদিকে বাংলাদেশ বিমান ছাড়াও বিদেশি এয়ারলাইন্সগুলোতেও যাত্রীর নাম বা পাসপোর্ট নম্বর ছাড়াই টিকিট ব্লক করে রাখা হচ্ছে। এতে টিকিটের ঘাটতি দেখা দিচ্ছে। এতেও সাধারণ যাত্রীদের টিকিট কিনতে গুনতে হচ্ছে বাড়তি 17 থেকে 20,000 টাকা। সৌদি প্রবাসীদের দাবি, সিন্ডিকেট ভাঙতে না পারলে সাধারণ মানুষের ওমরা পালন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। বছরের শেষ সুপারমুন দেখা গেছে বিশ্বের বিভিন্ন দেশে। ভিয়েতনাম, মিয়ানমার ছাড়াও মধ্যপ্রাচ্যের বাসিন্দারা উপভোগ করেছেন এবছরের শেষ সুপারমুনের আলো। পরবর্তী সুপারমুনের জন্য অপেক্ষা করতে হবে 2025 সালের নভেম্বর পর্যন্ত। এবছরের শেষ সুপারমুনের আলোয় আলোকিত হলো সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশ। রিয়াদ ছাড়াও উজ্জ্বল আলোর পূর্ণচন্দ্রের দৃশ্যটি দেখা গেছে কাতারের লুইসাইল ও দুবাই সহ অন্যান্য শহর থেকে। নাসার অবসরপ্রাপ্ত প্রোগ্রাম এক্সিকিউটিভ গর্ডন জনসন জানান, শুক্রবার দেখা যাওয়া বিভার মুন নামেও পরিচিত নভেম্বরের বিরল এই পূর্ণ চাঁদের দেখা মিলবে টানা 3 দিন। এবছরের শেষ বিভার মুনের আলোয় আলোকিত হয়েছে ভিয়েতনামও। শুক্রবার রাতে দেখা দেয়া চাঁদের আলোয় ভরে উঠেছে রাজধানী হ্যানয়ের আকাশ। সুপারমুনের আলো হ্যানয়কে আরো সুন্দর করে তুলেছে, বিশেষ করে হ্রদের এই অংশটি। রাস্তার বাতি খুব উজ্জ্বল হওয়া সত্ত্বেও তা চাঁদের আলোকে হার মানাতে পারেনি। আজকের দিনে চাঁদ পৃথিবীর কাছে থাকায় সারা বিশ্বেই চাঁদ অনেক বড় দেখায়। আগের মাসের পূর্ণিমার চেয়ে এই চাঁদ অনেক বেশি সুন্দর। আমার পরিবার আজ এজন্যই বাইরে বের হয়েছে। বছরের শেষ সুপারমুন দেখা দিয়েছে মিয়ানমারের আকাশেও। দেশটির রাজধানী থেকে শুক্রবারের পূর্ণচন্দ্রের দৃশ্য উপভোগ করেন শহরের বাসিন্দারা। পূর্ণিমা ও সুপারমুনের মধ্যে বিশেষ একটি পার্থক্য রয়েছে। একটি পূর্ণচন্দ্র তখনই সুপারমুন হয় যখন এটি তার কক্ষপথে পৃথিবীর নিকটতম বিন্দুতে পৌঁছায়। আকারে এটি পূর্ণিমার চেয়ে 7% পর্যন্ত বড় দেখায়। পরবর্তী সুপারমুনের জন্য অপেক্ষা করতে হবে 2025 সালের নভেম্বর পর্যন্ত। কাকলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হচ্ছেন ক্যারোলাইন লেভিট। ট্রাম্পের মন্ত্রিসভা নিয়ে নানা মহলে উদ্বেগ। স্বেচ্ছাচারিতার সুযোগ নেই মত বিশ্লেষকদের। ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে এলন মাস্কের গোপন বৈঠকের খবর গণমাধ্যমের। মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসন এবং মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে আলোচনা। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়।